এরপরে হয় এপিস্টেমোলজি, দর্শনের যে তৃতীয় অংশ সেটা হলো এপিস্টেমোলজি। এপিস্টেমোলজি বলতে বোঝায় জ্ঞান তত্ত্ব, জ্ঞান। জ্ঞানকে মূলত দুভাগে দুটো পার্ট পাওয়া যায়, দুটো ব্রাঞ্চ পাওয়া যায়। একটা হলো পরাজ্ঞান, একটা হলো অপরাজ্ঞান। পরাজ্ঞান হলো ট্রান্সেন্ডেন্টাল, মনের অধিক্ষেত্রের বাইরে পরম সত্তা, পরম সত্যের অনুসন্ধান। পরম সত্যকে যখন মানুষ জীবনে অনুভব করে নেয় ঠিক সেটাকেই বলা হয় পরাজ্ঞান, অ্যাবসলিউট ট্রুথ। একে বলা হয় সেলফ রিয়েলাইজেশন ইজ দ্য রিয়েল নলেজ। আত্মজ্ঞানম বিদুর্জ্ঞান, জ্ঞানান্যানি জানিতু তানি জ্ঞান অভাবসানি সারস্য নৈব বোধনাথ। মানে আত্মজ্ঞান সেটাই হলো পরম জ্ঞান। আত্মজ্ঞানই হলো বিদুর জ্ঞান। নিজেকে জানা সব থেকে বড় জ্ঞান। যখন মানুষ নিজেকে জেনে ফেলে, নিজের অহম তত্ত্বকে জেনে ফেলে, নিজের আত্মসত্তাকে জেনে ফেলে, সেটাকে বলা হয় পরম সত্যকে জানা বা পরম বোধ। কেননা আত্মাই হলো পরমাত্মারই প্রতিবিম্ব। তাই আত্মাকে জানতে পারলে মানুষ পরমাত্মাকে জানতে পারে। কিন্তু এই ভৌত জগতের থেকে যা সূচনা, ইনফরমেশন বা জ্ঞান অর্জন করি আমরা, জ্ঞানেন্দ্রিয়ের মাধ্যমে যে জ্ঞান অর্জন করি, চক্ষুন্দ্রিয়ের মাধ্যমে বা শ্রুতি মাধ্যমে, স্বাদের মাধ্যমে, গন্ধের দ্বারা যা কিছু সূচনা আমরা গ্রহণ করি তাকে বলা যেতে পারে অপরাজ্ঞান। এই ভৌত জগৎ সম্পর্কে যা কিছু আমরা জানতে পারি, শিখতে পারি, সব কিছু হলো অপরাজ্ঞান। অপরাজ্ঞান পরিবর্তনশীল, ইজ টেম্পোরাল, ইট চেঞ্জেস অ্যাকর্ডিং টু দ্য চেঞ্জ অফ টাইম, প্লেস অ্যান্ড পারসন। যদি বলা হয় যে হস্তিনাপুর ভারতবর্ষের রাজধানী, তো সঙ্গে সঙ্গে লোক বলে না ভুল। কিন্তু যদি বলি হস্তিনাপুর মহাভারতকালের ভারতের রাজধানী ছিল, তখন সেটাকে ট্রুথ বলা হবে। এককালে বিহার, বাংলা, উড়িষ্যা এটা একই স্টেট ছিল ইংরেজদের আমলে। উত্তরপ্রদেশের রাজধানী যদি বলি যে না বাংলার রাজধানী কলকাতা, কিন্তু ভুল বলা হবে। কেন এখন বাংলা দুভাগে বিভক্ত, পশ্চিমবঙ্গ ও পূর্ববঙ্গ, যেটাকে পাকিস্তানের অধীনে ছিল। একটা রাজধানী ঢাকা আর একটা রাজধানী কলকাতা। উত্তরপ্রদেশের রাজধানী লখনৌ কি এলাহাবাদ। এইভাবে দেখা যায় প্রত্যেকটা জিনিস কিন্তু পরিবর্তনশীল হয়। বিজ্ঞানের বিভিন্ন যে তথ্য সেগুলো দেখা গেছে যে যেটা ডারউইনের যে থিওরি অফ এভলিউশন, সেটা চার্লসের থিওরি অফ এভলিউশনে দেখেছে ভুল প্রমাণিত হয়েছে। চার্লস অনেক এগিয়ে আছে। আইনস্টাইন নিউটনের থিওরিকে আবার দেখা গেছে ডক্টর হকিন্স এসে সেটাকে চ্যালেঞ্জ করে দিয়েছে। যে তথ্যগুলো আগে জেনেছি, পরম সত্য মনে করতাম, সেগুলো এখন এসে পরিবর্তন হয়ে এখন নতুন দর্শন। আগে অ্যাটমিক থিওরিকে বোঝা যেত যে খুবই সূক্ষ্ম কণা, কিন্তু এখন বোঝা গেছে না, এর থেকেও সূক্ষ্ম কণা অনেক রয়েছে, মোর দেন 200 সূক্ষ্ম পার্টিকেলস রয়েছে। এর জন্য ভৌত বিজ্ঞান, রসায়ন বিজ্ঞান,
তারপর জীববিজ্ঞান, এই সব কিছু কিন্তু তারপর জিওগ্রাফি, কেমিস্ট্রি, সব কিছু চেঞ্জ হয়ে যায়, পরিবর্তনশীল। তাই এটাকে বলা হয় অপরা জ্ঞান। সেই জ্ঞানের মাত্র আভাস, সেই জ্ঞানের পরম জ্ঞানের ছবি মাত্র, বাস্তবিকতা নয়। এই জন্য পরিবর্তনশীল। তাই অপরাজ্ঞান ও পরাজ্ঞান দুটোই মানুষের জীবনে প্রয়োজনীয়। অপরাজ্ঞান বাস্তব জগতের সঙ্গে একটা সুষ্ঠু সমন্বয় রেখে মানুষকে এগিয়ে দেয়। আর অপরাজ্ঞানের সঙ্গে সঙ্গে পরাজ্ঞানের ছোঁয়া যদি পাওয়া যায়, তখন মানুষের জীবনে দ্বিমুখী অভিব্যক্তি বা প্রগতি হয়, বহির্জগৎ ও অন্তর্জগৎ। শুধু অপরাজ্ঞানের পিছনে দৌড়ালে মানুষের অবস্থা সেই তালের বীজের মতো হয়। যেমন তালের বীজকে মাটির নিচে পুঁতে দিলে কি হয়? ভিতরে অন্তঃসার শূন্য হয়ে যায়, একটা স্প্রাউটেড গাছ বের হয়, ভিতরে খালি হয়ে যায়, শূন্য হয়ে যায়। ঠিক তেমন বহির্জগতে উন্নতি যেমন প্রয়োজন, অন্তর্জগতেও মানুষের প্রগতি প্রয়োজন। সেটা মনোজগতে, আত্মিক জগতে, সাইকো স্পিরিচুয়াল ফেনোমেনের প্রয়োজন। এর জন্য এটা বলা হয় পরাজ্ঞান। আর এই দুটোর সমন্বয় মিলে হল জ্ঞান তত্ত্ব। একটাকে অবহেলা করে অন্যটাকে পাওয়া যায় না। এই জগৎকে অবহেলা করে পরম সত্যকে জানা যায় না। আর পরম সত্যকে পেতে গেলে এই জগৎকে অবহেলা করা উচিত নয়। এই হলো জ্ঞান তত্ত্ব। চতুর্থ যে আনন্দ মার্গ দর্শনের যে মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর, সেটা হলো সাইকোলজি, মনোবিজ্ঞান। পাশ্চাত্য দর্শনে বলা হয়েছে মনোবিজ্ঞানকে দর্শনের আওতায় আনা হয়নি বা দর্শনে রূপে স্বীকার করা হয়নি। সেটাকে জেনারেল সায়েন্স হিসাবে স্বীকার করা হয়েছে মনোবিজ্ঞানকে, যেটাকে বলা হয় সাইকোলজি। সাইকোলজি বলতে এখানে পাশ্চাত্য দর্শন অনুসারে সেটা হলো ফাংশনস অফ মাইন্ড। কিন্তু আনন্দ মার্গ যে মনোবিজ্ঞানের কথা বলে, সেটা সাইকোলজি নয়। ইট ইজ নট জাস্ট এ ফাংশনস অফ মাইন্ড আর ফাংশনারি অফ মাইন্ড, বাট অরিজিন অফ মাইন্ড, এভলিউশন অফ মাইন্ড। মনের উৎপত্তি, মনের বিবর্তন, মনের অবস্থা পরিবর্তন, এই সব নিয়ে বৃত্তিগত অভিপ্রকাশ, কোষ, স্তর, অবস্থা, এই সবগুলোকে নিয়ে যেটা ডিল করা হয়, যে জিনিসটাকে, সেটাকে বলা হয় মনোবিজ্ঞান। সম্পূর্ণত একেবারে আলাদা। এখন পর্যন্ত বিজ্ঞান মনকে পূর্ণরূপে স্বীকৃত দিতে পারেনি। মন ও মস্তিষ্ক দুটোকে একই মনে করে, কিন্তু আনন্দমার্গ দর্শন, আনন্দমার্গ যোগা সাইকোলজি অ্যান্ড বায়োসাইকোলজি, সেটা পূর্ণতা অ্যাপেক্স সাইকোলজি, প্যারাসাইকোলজি একবার এস্টাবলিশ করেছে যে মন ও মস্তিষ্ক একেবারে আলাদা জিনিস, টু ডিফারেন্ট এন্টিটি বাট ইন্টার রিলেটেড। একে অপরের সাহায্য প্রয়োজন হয়। এখানে মনকে বলা হয়েছে মহৎ, অহং ও চিত্তের দ্বারা তৈরি, তিন তত্ত্বের তৈরি, মহৎ, অহং ও চিত্ত। সাক্ষী, যেটাকে বলা হয় আমি আছি। অহং বলতে কৃতপুরুষ, মানে আমি করছি, আমি করি। আর চিত্ত, যেটাকে বলে আমি করছি, ডান আই। এইভাবে এই তিন তত্ত্ব দিয়ে তৈরি হয় মন। মনের চার অবস্থা, একটা হলো জাগ্রত, অ্যাওয়েকেন্ড, আরেকটা হলো স্বপ্ন, ড্রিম, তৃতীয় হলো সূক্ষ্ম, সুপ্ত যেটাকে বলা হয়, আর চতুর্থ হলো তুরীয় অবস্থা।
দ্য ট্রান্সেন্ডেন্টাল অ্যাসপেক্ট অফ মাইন্ড। মনের চার অবস্থা। মনের 5 কোষ, পঞ্চকোষ, তা নিয়ে একটা ক্লাস আমি অলরেডি দিয়ে ফেলেছি। সে পঞ্চকোষটা কি? কামময় কোষ, মনোময় কোষ, অতিমানস কোষ, বিজ্ঞানময় কোষ ও হিরণময় কোষ। এগুলো হলো মনের চেম্বার। আলাদা আলাদা চেম্বার রয়েছে, সেলস রয়েছে, আর এক একটা চেম্বার, একটা সেলের এক একটা স্তরের বিভিন্ন ফাংশনস রয়েছে। ধীরে 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 মানুষ কীভাবে এই ইন্দ্রিয়গত জগৎ থেকে ধীরে ধীরে অতীন্দ্রিয় জগতের দিকে এগিয়ে সেই জ্ঞানের যে পরম আধার, সেটাকে কারণ মন সে মানকে খুঁজে পায়। কিন্তু মনোবিজ্ঞান শুধু স্থূল মন ও শুধু অবচেতন মনকে নিয়ে কাজ করা নয়। মনোবিজ্ঞান বলতে এই যে মনের যে 5টা কোষ, কামময়, মনোময়, অতিমানস, বিজ্ঞানময়, হিরণময় কোষের, এইগুলো ফাংশনারি। তার এক একটা কোষের ভিতরে কী করে মানুষ এগিয়ে যেতে পারে, নিজেকে উন্নত করতে পারে, উত্তরণ ঘটাতে পারে, এই হলো মনোবিজ্ঞান। তাই আনন্দমার্গ দর্শনে মনোবিজ্ঞানকে দর্শনের পাঠ হিসেবে অ্যাকসেপ্ট করা হয়েছে। এটা হলো অভিনব ও যুগান্তকারী। 5th, আধ্যাত্মিক অনুশীলন। পাশ্চাত্য দর্শনে আধ্যাত্মিক অনুশীলন বলতে কিছু নেই। আধ্যাত্মিক অনুশীলন বলতেই বোঝায় যে তত্ত্ব রয়েছে, যে জ্ঞান রয়েছে, সেই জ্ঞানকে বাস্তব জগতে বাস্তবায়িত করা। জ্ঞান যখন বাস্তবায়িত হয় তখনই কল্যাণকারী হয়, উপকারী হয়, শুভ হয়। যখন জ্ঞান শুধু জ্ঞানের জগতেই কল্পলোকের অবস্থা হয়ে থাকে, সেটা বাস্তব জগতে অব্যবহারিক হয়ে যায়, ইমপ্র্যাকটিক্যাল হয়ে যায়। তাই সেই জ্ঞানের অস্তিত্ব থাকা না থাকা তার কোনো মূল্য নেই। এর জন্য বলা হয় দর্শন মানুষকে পথ প্রদর্শন করে। পথ প্রদর্শন ভাব জগতে নয়, বাস্তব জগতে আচার অনুষ্ঠান কিভাবে করতে হয়, কিভাবে করে মানুষ এই জগতে, এই দেহর ভিতরে স্থিত সেই পরম সত্তাকে জানতে পারে। আর সেই অনুশীলন, মেথোডোলজি, প্রসেস, ফর্মুলা, যার মাধ্যমে মানুষ সেই পরম তত্ত্বকে পেতে পারে, তাকে বলে অনুশীলন, তাকে বলা হয় প্র্যাকটিস, একে বলা হয় ইনটিউশনাল প্র্যাকটিস, একে বলা হয় অনুশীলন, আধ্যাত্মিক বলা হয় সাধনা। তো আনন্দ মার্গে যে সাধনা, সেটা তন্ত্রযোগের সাধনা। এ তন্ত্রযোগ শিব ভগবান তারক ব্রহ্ম প্রদত্ত তন্ত্র আর শ্রীকৃষ্ণের দ্বারা প্রদত্ত যোগ সাধনা, এই দুটোরই সমন্বয় আনন্দ মার্গের যোগ সাধনা, আধ্যাত্মিক অনুশীলন। এই অনুশীলনের মাধ্যমেই মানুষ নিজের জ্ঞানেন্দ্রিয়া, কর্মেন্দ্রিয়ের উপরে নিয়ন্ত্রণ করতে পারে, তারপর মনের উপরে নিয়ন্ত্রণ করে সেই পরম সত্তার দিকে এগিয়ে যেতে পারে। তাই বলা হয় যোগ সাধনাই হল বিজ্ঞানসম্মত, যুক্তিসম্মত, ব্যবহারিক অনুশীলন। এই অনুশীলনের মাধ্যমেই মানুষ সেই পরম সত্তাকে পেতে পারে ইহজীবনে। একেই বলা হয় ধর্ম সাধনা। মানে ধর্ম সাধনা বলতেই বোঝা যায় যোগ ও তন্ত্র। এই যোগ তন্ত্রের অভ্যাসেই মানুষ আর মানুষ থাকে না, মানুষ দেবতা হয়ে যায়। সেই দেবতত্ত্ব আবার সেই পরম ব্রহ্মতত্ত্বে, ঈশ্বর তত্ত্বে প্রতিষ্ঠিত হয়ে যায়। এর জন্য দর্শন শুধু দার্শনিক জ্ঞান চর্চার বিষয় নয়। দর্শন হলো বাস্তব জগতে প্র্যাকটিক্যাল জিনিস,
আর ব্যবহৃত জিনিস যার ব্যবহার না হয় তার কোনো মূল্য থাকে না। তাই আনন্দ মার্গের যে সাধনা সেটা হলো তন্ত্র সাধনা, যোগ সাধনা। আপনারা আসুন, শিখুন, শিখে নিজেকে সেই পরম তত্ত্বের দিকে এগিয়ে যান। এটাই হলো একমাত্র মানব ধর্ম, এটাই হলো একমাত্র ভাগবত ধর্ম, এটা হলো একমাত্র সনাতন ধর্ম। তারপর দ্য সিক্স নম্বর যেটা, সেটা হলো এথিক্স, নীতিশাস্ত্র। পাশ্চাত্য দর্শনে নীতিশাস্ত্রকে, নীতিকেই জীবনের সব কিছু মানা হয়। নীতি হলো জীবনের সব কিছু, নীতিবান হওয়াই জীবনের পরম লক্ষ্য মনে করে। কিন্তু হ্যাঁ, আনন্দ মার্গ বলছে না, নীতিবান হওয়া জীবনের পরম লক্ষ্য নয়। জীবনের পরম লক্ষ্য হলো উচ্চস্তরের সেই আধ্যাত্মিক অনুভূতি, পরম তত্ত্বকে জানা, পরম ব্রহ্মকে জানা, আত্মজ্ঞান লাভ করা। আত্মজ্ঞান লাভ করতে গেলে নৈতিক আধার প্রয়োজন হয়। তাই জীবনের আধার হলো নৈতিকতা, যেটাকে বলা হয় নৈতিকতা। বলতে কি? নৈতিকতা বলতেই বোঝায় সাম্য, সামঞ্জস্য, জগতের সঙ্গে ব্যবহারিক সামঞ্জস্য, অন্তর্জগতের মনোজগতের সঙ্গে সামঞ্জস্য, সেলফ রেগুলেটিং ফ্যাক্টর, নিজেকে নিয়ন্ত্রণ করা, সেলফ রেস্ট্রেন্ট, নিজেকে সংযমিত করার যে পথ, সেটাই হলো এথিক্স। আর সেটা কি? যম নিয়ম। যম নিয়ম বলতে অহিংসা, সত্য, অস্ত, অপরিগ্রহ, ব্রহ্মচর্য, শৌচ, সন্তোষ, তপস্য, স্বাধ্যায়, ঈশ্বর প্রণীতা। একটা ভিডিওতে আমি এর উপরে ডিসকাশন করেছি। তো নীতি হলো জীবনের আধার। কোনো একটা, যেমন ধরুন ছোট্ট একটা উদাহরণ, এক্সাম্পল, যেমন কোনো অন্তরিক্ষে যখন উপগ্রহ পাঠানো হয় তখন লঞ্চিং প্যাড তৈরি হয়, যেখান থেকে ক্ষেপণ যন্ত্র পাঠানো হয়। লঞ্চিং প্যাড যত স্ট্রং হবে তত স্পিডে রকেট এগিয়ে যায়। ঠিক তেমনি মানব জীবনের পরম লক্ষ্য হল লাইফ ডিভাইনিটি, ঈশ্বর তত্ত্ব, আর আধার হলো নৈতিকতা, যেটাকে বলতে পারেন লঞ্চিং প্যাড, নৈতিকতা। আর মাধ্যম হলো সাধনা। সাধনা হলো রকেট, সেই রকেট মানুষকে তার পরম লক্ষ্যে নিয়ে যাবে। মাধ্যম। সো morality is the base, sadhana is the mean, life divine is the goal. নৈতিকতা জীবনের আধার, সাধনা তার মাধ্যম, পরম চেতনা শক্তি, সেই দৈব সত্তা, সেটি জীবনের লক্ষ্য। এর জন্য নৈতিকতা জীবনের লক্ষ্য হতে পারে না, যেটা পাশ্চাত্য দর্শন স্বীকার করেছে। তাই এই 6টা তত্ত্ব ডিসকাশন করে আমরা বুঝতে পেরেছি যে আনন্দ মার্গদর্শন অভিনব ও যুগান্তকারী। তাই এই আনন্দ মার্গদর্শনকে আসুন, ভালো করে জানুন ও জীবনকে ধন্য করুন। সাধনা শিখে সেই পরম তত্ত্বের দিকে এগিয়ে যান। একটা সুষ্ঠু সুন্দর মানব সমাজ গঠন করে সবাই একই লক্ষ্যের দিকে সংবদ্ধমের ভাবনা নিয়ে আমরা এগিয়ে যাই। ঠিক আছে? আমার ভিডিও যদি আপনাদেরকে ভালো লাগে, আপনারা নিশ্চয়ই এটাকে আমার ইউটিউব চ্যানেল ভাগবত ধর্ম যোগ সাধনাকে সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইক করবেন, বেশি থেকে বেশি শেয়ার করবেন, যাতে মানুষ অন্ধবিশ্বাস কুসংস্কারের বন্ধনকে চূর্ণ বিচূর্ণ করে সে পরম লক্ষ্যের দিকে এগিয়ে যেতে পারে। নমস্কার।